দুলাভাই আসছে, ঈদ ঈদ লাগছে, খুশি খুশি লাগছে, দুলাভাই আসছে। জনাব তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি। রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডের কারণে ইমেজ সংকটে থাকা সেকুলার গণতান্ত্রিক সিস্টেমের জন্য তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি কিছুটা হলেও পজিটিভ। এই ঘটনাটিকে তারা অনেক বড় করে প্রচার করছে এবং বিশাল একটি ব্যাপার হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করছে। ফলে আমরাও অনেকে এই জিনিসটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করছি এবং দেশের কল্যাণের জন্য, দেশের ভবিষ্যতের জন্য আমরা এই বিষয়টিকে নিয়ে আশান্বিত হচ্ছি। একজন নেতার প্রত্যাবর্তনকে ঘিরে আমাদের এরকম আশান্বিত হওয়া কিংবা পজিটিভ স্বপ্ন দেখার আগে অতীতে এরকম আরো কিছু প্রত্যাবর্তন কিংবা এর চেয়েও বড় প্রত্যাবর্তন নিয়ে আমাদেরকে বিশ্লেষণ করা উচিত এবং অতীত থেকে আমাদের কিছু বিষয় শিক্ষা নেওয়া উচিত। আমরা যদি এরকম প্রত্যাবর্তনের ইতিহাস দেখি তাহলে দেখব আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রত্যাবর্তনের ঘটনাটি ঘটেছিল 1972 সালের 10 জানুয়ারি। শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একজন অবিসংবাদিত নেতা, একজন বিজয়ী নেতা হিসেবে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। তারেক রহমানের জনপ্রিয়তা বিএনপি কিংবা কিছু সাধারণ মানুষের কাছে থাকলেও ওই সময় শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে। একটু চিন্তা করে দেখুন, দেশটি তখন মাত্র নতুন স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীনতার সংগ্রামে শেখ মুজিবুর রহমান ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই সময় উনি জেল খেটেছিলেন। তারপর দেশ স্বাধীন হলো, মানুষের মনে অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা, তারা দেশকে নতুন করে আবার ঢেলে সাজাবে, নতুনভাবে তারা ঘুরে দাঁড়াবে এবং সেই আশা প্রত্যাশার পুরোটাই ছিল শেখ মুজিবুর রহমানকে ঘিরে। মানুষ তখন স্বপ্ন দেখেছিল শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বাংলাদেশ একটি নেতৃত্বশীল দেশে পরিণত হবে। যে স্বপ্ন নিয়ে মানুষ দেশকে স্বাধীন করেছিল সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, যার ফলশ্রুতিতে স্বাভাবিকভাবেই শেখ মুজিবুর রহমানের একটি গ্র্যান্ড স্বদেশ প্রত্যাবর্তন হলো। দেশের আপামর জনতা শেখ মুজিবুর রহমানকে বরণ করে নিল, কিন্তু ফলাফল মাত্র 3 বছরের মাথায় দেশের মানুষ তা বুঝে গিয়েছিল। 3 বছর পরেই এরকম একজন অবিসংবাদিত নেতা, যার জনপ্রিয়তা দলমত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে ছিল, এরকম একজন মানুষকে মৃত্যুবরণ করতে হলো। এরপর যদি আমরা আরেকটি প্রত্যাবর্তনের ইতিহাস দেখি তাহলে দেখব শেখ মুজিবুর রহমানের মতো উনার মেয়ে শেখ হাসিনাও ঠিক একইভাবে একটি গ্র্যান্ড প্রত্যাবর্তন করেছিল। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরে শেখ হাসিনা যখন দীর্ঘ 6 বছর নির্বাসিত ছিল তখনও দেশের মানুষের সিম্পেথি শেখ হাসিনার প্রতি ছিল। সেই স্বজন হারানোর বেদনার গল্প বলা হলো যে নেত্রী দেশের মানুষের জন্য তার ফ্যামিলিকে স্যাক্রিফাইস করেছেন এবং সেই নেত্রী তখন একদম ক্লিন ইমেজের ছিলেন। তাই তার স্বদেশ প্রত্যাবর্তনটিও ছিল একটি গ্র্যান্ড প্রত্যাবর্তন। কিন্তু আবারও সেই প্রত্যাবর্তনের মাধ্যমে একজন নেতার দেশে ফিরে আসা, মানুষ আবারও স্বপ্ন দেখা, প্রত্যাশা করা, সবকিছুই ধীরে ধীরে মলিন হয়ে যেতে থাকলো। এবং ফাইনালি শেখ হাসিনা আমাদেরকে কি উপহার দিয়েছে এটা কোনো অতীত ইতিহাস নয়, এটি এখনো বর্তমান, এর সাক্ষী আপনারা নিজেই। এজন্য এরকম কোন নেতার প্রত্যাবর্তনের আগে এখন আমাদেরকে আসলে চিন্তা করা উচিত, একজন জনপ্রিয় নেতা অনেক ভালো কথা বলেন, অনেক ভালো উদ্দেশ্য নিয়ে দেশে আসেন, কিন্তু তারপরও কেন তিনি সাকসেসফুলি দেশের মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে পারেন না? কেন তিনি কিছুদিন পরেই একটি ভিলেন, একটি ক্রিমিনালে পরিণত হন? তারেক রহমানের তো তাও কিছু কলঙ্ক আছে, তাও কিছু কেলেঙ্কারি আছে, কিন্তু তার তুলনায় শেখ হাসিনা কিংবা শেখ মুজিব তো তখন পর্যন্ত ভালো ছিলেন, তখনও ক্লিন ইমেজের ছিলেন। এই জিনিসটি একদম 100% কারেক্টলি বুঝতে হলে আমাদের আরেকটি প্রত্যাবর্তনের ঘটনা সম্পর্কে জানতে হবে। তখন আমরা বুঝতে পারবো আসলে সমস্যাটা কোথায় এবং এসব প্রত্যাবর্তনের সাথে ওই প্রত্যাবর্তনের পার্থক্যটি কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় নির্যাতিত নিপীড়িত হচ্ছিলেন, কুরাইশদের নির্যাতনের কারণে উনার সাহাবীদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, তখন তিনি হিজরতের ভূমি খুঁজতেছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা মদিনার আউস এবং খাজরাজদেরকে ইসলামের জন্য কবুল করলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নুসরা দিতে সম্মত হলেন এবং ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর সাহাবীরা মদিনায় ফিরে গেলেন এবং মদিনায় ইসলামের দাওয়াত দিতে থাকলেন। মদিনায় মুসলমানদের সংখ্যা বাড়তে থাকলো এবং সেই মুসলমানরা অধীর আগ্রহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করতে থাকলেন। প্রায় 2 বছর পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন, তখন মদিনার মানুষ উনাকে সাদরে বরণ করে নিয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে হামদ গেয়ে, নাশিদ গেয়ে, সম্মানের সাথে, মর্যাদার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ করে নিয়েছিল। এবং পরবর্তীতে সাহাবীরা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের দিনটি ছিল মদিনার ইতিহাসে সবচেয়ে আনন্দের দিন। তার মানে মদিনার জনগণও উচ্ছ্বসিতভাবে একজন নেতার প্রত্যাবর্তনকে বরণ করে নিয়েছিল। কিন্তু ওই প্রত্যাবর্তনের পরে মদিনার অবস্থা এবং মদিনার নেতা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা, আমাদের দেশের অবস্থা কিংবা আমাদের দেশের নেতাদের মতো অবস্থা কি হয়েছিল? এখানে ঘটনা পুরোটাই উল্টো। এর একমাত্র কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রত্যাবর্তন করেন, উনি শুধুমাত্র একজন জনপ্রিয় নেতা হিসেবে মদিনায় প্রত্যাবর্তন করে আরবের প্রচলিত আইন কানুন দিয়ে মদিনা শাসন করেননি। উনি নিজে মদিনায় প্রত্যাবর্তনের সাথে একটি নতুন সিস্টেমকেও সাথে করে নিয়ে গিয়েছিলেন। এখানেই হচ্ছে সেই প্রত্যাবর্তন আর আমাদের দেশের প্রত্যাবর্তনের মূল পার্থক্য। আমাদের দেশে অনেক অনেক জনপ্রিয় নেতা দেশে প্রত্যাবর্তন করেন, আমরা তাদেরকে বরণ করে নেই, কিন্তু তারা সাথে করে নতুন কোনো সিস্টেম নিয়ে আসেন না। যে সিস্টেম দিয়ে আমরা শাসিত হয়ে আসতেছিলাম সেই একই সিস্টেম দিয়েই তারা বড় জোরে এটিকে কিছু ঘষামাজা করে সেটি দিয়েই আমাদেরকে শাসন করেন। জনগণ শুধু নতুন একটি মুখ পায়, নতুন কোনো সিস্টেম পায় না। সেই আইন, সেই কালচার, সেই দৃষ্টিভঙ্গি সবকিছুই আগের মতোই রয়ে যায়, যার ফলে সেই জনপ্রিয় মুখ ঘৃণ্য মুখে পরিণত হতে বেশি সময় লাগে না
এজন্য আমাদেরকে প্রত্যাবর্তনের আগে এটি বুঝে নিতে হবে যে আমাদের জন্য নতুন কোনো সিস্টেম প্রত্যাবর্তিত হচ্ছে কিনা। লক্ষ্য করে দেখুন, তারেক রহমান যেভাবে লন্ডন থেকে ফিরছেন, শেখ মুজিবুর রহমানও কিন্তু দেশে লন্ডন থেকেই ফিরছিলেন। কিন্তু এই লন্ডনের আশীর্বাদ, দিল্লির আশীর্বাদ কিংবা আমেরিকার আশীর্বাদ, বিদেশি রাষ্ট্রের আশীর্বাদ পুষ্ট নেতারা আমাদেরকে কিন্তু সুফল এনে দিতে পারেননি। আমরা অলরেডি দেখেছি, কেউ ভারতের আশীর্বাদে, কেউ আমেরিকার আশীর্বাদে, কেউ ব্রিটেনের আশীর্বাদে আমাদেরকে কোনো না কোনো সময় শাসন করেছে। তারেক রহমান দেশে ফিরার আগে আপনারা দেখেছেন উনি নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে উনি উনার মায়ের সাথে চাইলেই দেখা করতে পারবেন না। উনি দেশে যাওয়াটা শুধুমাত্র উনার উপর নির্ভর করে না। তার মানে এখানে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেক গ্রিন সিগন্যালের বিষয় আছে। তাহলে কি আমরা ধরে নিতে পারি না সেই বিদেশিদের গ্রিন সিগন্যাল তারেক রহমান অলরেডি পেয়ে গেছেন? এজন্য একজন মুসলিম হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে বুঝে নিতে হবে যে সেই আগের মতোই বিদেশিদের সিগন্যালে ক্ষমতায় বসা, সেই প্রচলিত সিস্টেমকে বজায় রেখেই দেশে প্রত্যাবর্তন করা, এগুলি কি আমাদের জন্য আসলেই কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে? নাকি আমাদেরকে সেই পথে হাঁটা দরকার, সেই পথ খোঁজা দরকার, যে পথ শুধু একজন নেতাকে নিয়ে আসবে না, বরং আমাদেরকে মুক্তিদাতা, আমাদের জন্য কল্যাণকামী একটি নতুন একটি সিস্টেম নিয়ে আসবে, যে সিস্টেম আমাদের ঈমান, আকীদা, বিশ্বাস থেকে উৎসরিত।